আমার ইমেইল যেটা আমি দেখতে পাচ্ছি, এটা পাঠিয়েছেন আমাদেরই একজন লিসেনার এবং তিনি তার মতন করে লিখেছেন। আমিও তার মতন করেই পড়ার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যেভাবে লিখছেন সেভাবেই পড়ছি। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করব না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি সুজন আহসান, চট্টগ্রাম থেকে। আমি যে ঘটনাটি মেইল করেছি তা আমার বড় আব্বুর সাথে ঘটে যাওয়া। একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার কারণে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা আমার পক্ষে সম্ভব নয়, তাই ঘটনাটি মেইল করলাম। পড়ে ভালো লাগলে ভূত এফএমের শ্রোতাদের পড়ে শোনাবেন। যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাচ্ছি। ঘটনাটি ঘটে 1985-86 সালের দিকে। এই ঘটনাটি মহেশখালী দ্বীপের। আপনি জানেন মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, তাই ওখানে প্রতিটি অঞ্চলের মধ্যেই ছিল জিন পরিদের আনাগোনা। দিন পরিবর্তন আর মানুষের বৃদ্ধির সাথে সাথে সেসব এখন কমে গেছে। যাই হোক, আমার বড় আব্বু একজন কামেল পাশ আলেম। তিনি মহেশখালী দ্বীপের শাপলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তৎকালীন সময়ে ওই এলাকায় অত বেশি শিক্ষিত লোক ছিল না, ফলে সেখানকার লোক শিক্ষিত আর হুজুরদের খুবই সমীহ করতেন। বড় আব্বু শিক্ষকতার পাশাপাশি হাল চাষও করতেন। আপনি হয়তো জানেন মহেশখালী দ্বীপকে চকরিয়া থেকে পৃথক করেছে কুহেলিয়া নদী, আর বড় আব্বু এই কুহেলিয়া নদীর তীর ঘেঁষা উপকূলেই চাষ করতেন। ফলে নদীর চরে কেওড়া বন ওনার ক্ষেতের চেয়ে খুব একটা বেশি দূরে নয়। একদিন আসরের সময় তিনি ধান ক্ষেত দেখতে যান। তিনি সেখানে গেলে ওনার পার্শ্ববর্তী অন্যান্য চাষিদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়। কুহেলিয়া নদীর পানি লবণাক্ত হওয়ায় ধান ক্ষেতের পানি শুকিয়ে গেলে সেচ পাম্প দিয়ে পানি তুলে ধান খেতে দিতে হতো। বড় আব্বু যখন ধান ক্ষেত দেখে চলে আসবেন, তখন পাশের একজন চাষি ওনাকে সেচ পাম্পের পানি লাইন কোন দিক দিয়ে দিবে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, পানির লাইন আমরা জমির দিক দিয়ে দেন, আমি মাগরিবের পরে এসে আপনার জমির দিকে ফিরিয়ে দেব। লোকটি তাই করে এবং পরে দুজনই চলে আসে। বড় আব্বু মসজিদে এসে নামাজ পড়ে বাসায় চলে আসেন। তিনি মনে মনে চিন্তা করছিলেন, সারা রাত ওনার জমিতে পানি চললে জমি পানিতে পূর্ণ হবে। ভোরবেলা এসে পানির লাইন ওই লোকটার জমির দিকে ফিরিয়ে দিলে লোকটি টেরই পাবে না। লোকটি যখন জমিতে আসবে ততক্ষণে জমিতে পানি পূর্ণ হয়ে যাবে। তিনি বাসায় এসে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। ঘুমানোর আগে মনে মনে মাথায় সেট করে রাখেন যে ওনাকে ভোরে আজানের আগে উঠে জমির দিকে যেতে হবে, জমিতে গিয়ে পানির লাইন ফিরিয়ে দিতে হবে। যথারীতি উনি ঘুমিয়ে যান। ওনার ভাষ্য মতে ঘুমানোর কয়েক ঘন্টার মধ্যেই ওনার ঘুম ভেঙে যায়, কিন্তু উনি ভেবেছিলেন ফজরের আজানের সময় বোধহয় হয়ে এসেছে, তাই তাড়াহুড়ো করে ঘুম থেকে জেগে ঘড়ির কাঁটার দিকে না তাকিয়ে যাত্রা শুরু করেন। তখন সবে মাত্র রাত 12টা হবে। যাওয়ার পথে বাজার অতিক্রম করে যেতে হয়। তিনি যাওয়ার সময় লক্ষ্য করেন বাজারে মজুর শ্রেণীর অনেকে এখনও তাস খেলছে। তিনি তাদেরকে ফজরের আগ পর্যন্ত রাত জেগে তাস খেলার জন্য ধমকও দেন। তারা বড় আব্বুকে দেখে ফজর নাকি তখন রাত 12টা তার হিসেব না করে দ্রুত তাস লুকাতে ব্যস্ত হয়ে পড়েন এবং বলেন যে হুজুর এখনই চলে যাচ্ছি। বড় আব্বু যথারীতি ধানের জমিতে গিয়ে হাজির হন। তিনি দেখেন জমিতে পানি পরিপূর্ণ হয়েছে। তিনি পানির লাইন ফিরিয়ে দেন। তিনি চলে আসবেন এই মুহূর্তে পার্শ্ববর্তী কুহেলিয়া নদীতে কেউ একজন মাছ ধরার জন্য জাল ফেলার শব্দ, মানে ফেলছে এরকম শব্দ তিনি পান। তিনি ভাবলেন কোনো জেলে হয়তো মাছ ধরছে। কে মাছ ধরছে জানতে চাইলে সেখান থেকে বিকৃত কণ্ঠের উত্তর আসে, আমি। কিন্তু পরক্ষণেই দুইটি মহিষ লড়াই হচ্ছে এরকম শব্দ তিনি শুনতে পান। যেদিক হতে শব্দ আসছে সেদিকে লক্ষ্য করেন। পূর্ণিমার আলোতে স্পষ্ট দেখতে পেলেন এই মহিষের সাইজ সাধারণ মহিষের চেয়ে বহুগুণ আলাদা। কিছুক্ষণ আগে যে জেলে জাল ফেলার শব্দ শুনতে পান তাও শোনা যাচ্ছে না। তিনি এবার বুঝতে পারলেন তার সাথে কিছু একটা ঘটতে চলেছে। প্রসঙ্গত বলে রাখি, বড় আব্বু ঝাড়ফুঁকের কাজ করতেন, ফলে জিন জাতি সম্পর্কে ওনার ভালো ধারণা ছিল। তাছাড়া যে জায়গায় তিনি চাষ করছেন সেই জায়গায় দিনের বেলায়ও ভয় পেয়ে অনেকে মারা গেছে এমন রেকর্ড আছে, যা ওনার অজানা নয়। ফলে তিনি মানসিকভাবে প্রস্তুতি নেন, কপালে আজ যা আছে তাই হবে ভেবে নিয়ে আস্তে আস্তে পেছনের দিকে হাঁটতে শুরু করেন এবং দোয়া দুরুদ পাঠ করা শুরু করেন। একসময় পেছনে হাঁটতে হাঁটতে হঠাৎ ধানের আইলে পা লেগে যায়। তিনি লক্ষ্য করেন যে জায়গায় তিনি পড়ে গেছেন তার দুই পাশেই ইঁদুরের মাটির ঢিবি। তিনি সেখানে বসে পড়েন। তিনি সেই ইঁদুরের মাটি আর বড় আব্বুর চারপাশে ইঁদুরের মাটি নিয়ে দোয়া পড়ে ফু দিয়ে চারপাশে ছিটাতে থাকেন। এমত অবস্থায় মহিষ দুটি একে অপরকে দৌড়াচ্ছে এবং তা বড় আব্বুর চারপাশে কেন্দ্র করেই
তিনি খেয়াল করেন যতটুকু দূর পর্যন্ত দোয়া পাঠের ফু দিয়ে মাটি ফেলা হয়েছে তার পাশ দিয়েই মহিষগুলো দৌড়াচ্ছে। ভয়ে বড় আব্বুর মুখ দিয়ে দোয়াও আসছে না। অনেক সময় তার জিহ্বা আটকে যাচ্ছে, আবার কোনো কোনো সময় দোয়াও ভুলে যাচ্ছেন। ভুল শুদ্ধ যাই হোক না কেন তিনি সমানে দোয়া পাঠ করছেন আর ফুঁ দিয়ে চারপাশে ছিটাচ্ছেন। এরপর কিছুক্ষণ চলার পর মহিষ দুটি একে অপরকে দৌড়িয়ে দিগন্ত শূন্য হয়ে যায়, অর্থাৎ একে অপরকে তাড়া করে দিগন্ত শূন্য হয়ে যায়। অতঃপর বড় আব্বু বাসায় ফেরার জন্য উঠতে চেয়েও উঠতে পারলেন না। ওনার পা অবশ হয়ে গেছে, তাই তিনি যেখানে বসেছিলেন সেখানেই বসে রইলেন আর মনে মনে আল্লাহর নাম জপতে লাগলেন। একটু পরে মাছ ধরার শব্দ শুনতে পেলেন। সেদিক থেকে 6-7 জন বাচ্চা মেয়ের কান্না শুনতে পান, যেদিক থেকে মাছ ধরার শব্দ তিনি শুনতে পেয়েছিলেন। তিনি স্বভাবতই বাচ্চাদের প্রতি একটু আগ্রহী, বাচ্চাদের খুবই আদর করতেন। বাচ্চা মেয়ের কান্না শুনে ওনার অন্তর কেঁদে উঠল। ওনার পা অবশ থাকার কারণে আর কিছু একটা ঘটে যাওয়া ঘটনার কারণে ওইদিকে যাওয়ার সাহস তিনি করতে পারলেন না। এটা কি আসলেই বাচ্চার কান্না নাকি সেই মহিষ জোড়া বুঝতে পারছেন না। এত কিছু চিন্তার মাঝেও তিনি কিন্তু দোয়া পাঠ বন্ধ করেননি। কিছুক্ষণ পর পর দোয়া পড়ে ইঁদুরের মাটি ছিটাচ্ছেন। একটু পরে কান্না থেমে যায়। তিনি এবার ভাবছেন, কান্না থামলো কেন? এটা কোনো মায়াজাল নয় তো? এবারে তিনি যা শুনলেন সেটার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। গত বছর 1.5 আগে পুকুরে ডুবে যাওয়া প্রথম কন্যা জাকিয়ার আব্বু আব্বু ডাক। তিনি এবার নিশ্চিত হলেন একটু আগে কান্না করা বাচ্চা মেয়ের কণ্ঠস্বর ওই মহিষ জোড়া ছাড়া আর কিছুই নয়। তিনি ভেবেছিলেন মহিষ জোড়া হয়তো চলে গেছে, তাই তিনি বাসায় ফেরার চেষ্টাও করছিলেন। এবারে তিনি আরও আশাহত হলেন এবং সাহস হারালেন। তিনি ভাবলেন মৃত্যু তাহলে খুব নিকটে চলে এসেছে। তিনি দোয়া পাঠ আর ইঁদুরের মাটি ছিটানো চালিয়ে যেতে লাগলেন। এভাবে কতক্ষণ সময় গিয়েছে তিনি বলতে পারবেন না। দূরের মসজিদ থেকে ফজরের আজানের সুর ভেসে এলো। সব কিছু নিস্তব্ধ হয়ে যায়, নীরব হয়ে যায়। আজানের পরে তিনি সাহস ফিরে পান এবং আস্তে আস্তে বাড়ির দিকে দোয়া পাঠরত অবস্থায় চলে আসেন। বাসায় এলে ওনার প্রচণ্ড জ্বর আসে। পরে ওনার চেয়েও দক্ষ একজন আলেমকে দিয়ে ওনাকে ঝাড়ফুঁক করানো হয়, কিছু তদবির দেওয়া হয়। এর কিছুদিন পরে উনি সুস্থ হয়ে ওঠেন। এই ছিল ঘটনা। ভালো লাগলে শোনাবেন। আমার আরও কিছু ঘটনা আছে যা সময় করে মেইল করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবং আশা করছি যে এই ঘটনাটা আপনাদেরও ভালো লেগেছে। অ্যান্ড এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন। রাসেল ভাই, আজকে যেই ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি আমার ফার্মগেট ব্রাঞ্চের একজন স্টুডেন্ট, তো নাম হলো শরীফ। তো ওর কাছ থেকে ঘটনাটি ঘটেছিল ওর দাদার সাথে। ওর দাদা মানে তৎকালীন সময়, ঘটনাটির সময়টা ছিল 1966 সালের দিকে। ওই সময় উনি ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, যেটা আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলি আমরা, তো ওই সময় ইস্ট পাকিস্তান রেজিমেন্টের নাম ছিল। তো ইস্ট পাকিস্তান রেজিমেন্টে উনি চাকরি করতেন। তো তখন চাকরিতে ঢুকেছেন, খুব বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন ঢুকেছেন। তো এর মধ্যে আসলে আমরা জানি যে 1965 সালের দিকে মানে পাকিস্তান এবং ভারতের সঙ্গে একটা যুদ্ধ হয় কাশ্মীর ইস্যুতে। এবং ওই 65 সালের যুদ্ধের প্রেক্ষাপটে কিন্তু বঙ্গবন্ধু 6 দফা দিয়েছিলেন। তার মধ্যে একটা দফা ছিল প্যারামিলিশিয়া বাহিনী গঠন, যা আমাদের আঞ্চলিক নিরাপত্তার জন্য। তো রাসেল ভাই, পাকিস্তানি বাহিনী কিন্তু আমাদের এই অঞ্চলের নিরাপত্তার কথা চিন্তা না করলেও তাদের যে বর্ডার, সেই চিন্তাটা কিন্তু তারা খুব ভালো মতোই করেছিল। যার কারণে ওরা যে কাজটা করতো যে পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের যে বর্ডারটা, ওটা নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য মানে ওদের জওয়ানদেরকে দিয়ে যতটুকু না কাজ করাতো বা যতটুকু ডিপ্লয়মেন্ট ওখানে করাতো, বাংলাদেশের ইস্ট পাকিস্তান রেজিমেন্ট থেকে জওয়ানদেরকে নিয়ে ওই দুর্গম পাহাড়ি এলাকায় তাদেরকে ডিউটি দিত। মানে ইচ্ছাকৃতভাবে তারা এই কাজটা করতো যাতে করে ওই ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে যাতে বাঙালিরা ডিউটিগুলো করে। তো ওই সময় 1966 সালের দিকে, 65 যুদ্ধের শেষ হওয়ার পর আপনার 66 সালের দিকে, তখন ইস্ট পাকিস্তান রেজিমেন্ট থেকে এক প্লাটুন সৈন্য, একজন সেকেন্ড লেফটেন্যান্টের বাঙালি অফিসারের তত্ত্বাবধানে পাকিস্তানের যে ডুরান্ড লাইন, যেটা রাসেল ভাই, ডুরান্ড লাইন হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখা, যেটা অনেক আগে প্রায় 1893 সালের দিকে ডুরান্ড লাইনটা প্রতিষ্ঠিত হয়েছিল। তৎকালীন ব্রিটিশরা এটা করেছিল। তো ওই ডুরান্ড লাইনের রাসেল ভাই একটা জায়গা আছে, সেটা হলো পেশোয়ার এবং খাইবার পাসটা হচ্ছে আপনার হলো আফগানিস্তানের মধ্যে পড়ে এবং পেশোয়ারটা পাকিস্তানের মধ্যে। এই পেশোয়ার এবং খাইবার পাসের ঠিক মধ্যবর্তী যে ডুরান্ড লাইনের যে জায়গাটা ছিল, ওখানে খুবই দুর্গম একটা
পাহাড়ি অঞ্চল ছিল। ওই জায়গাটাতে মানে পাহারা দেওয়াটা খুব কঠিন একটা কাজ ছিল। তো ওই জায়গাতে 2 প্লাটুন মানে আপনার সীমান্তরক্ষী মোতায়েন করা হয়। এর মধ্যে 1 প্লাটুন ছিল হচ্ছে পাকিস্তানি, আর 1 প্লাটুন ছিল বাংলাদেশি। তো ওখানে কোম্পানি কমান্ডার একজন পাকিস্তানি মানে মেজর ছিলেন। তো ওখানে বাংলাদেশি যে অফিসারটি গিয়ে সেকেন্ড লেফটেন্যান্ট পদমর্যাদা যিনি গিয়েছিলেন, তো উনি বাংলাদেশি সোলজারদেরকে নিয়ে ওখানে যান। যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ওখানে মোটামুটি কোনো মতো থাকার মতো 2টা মানে বিল্ডিংয়ের মতো আছে। ওটাকে ঠিক আসলে বিল্ডিংও বলা যায় না, মানে একদম মানে কোনো একটা বিল্ডিংয়ের ভগ্নাবশেষ বলা চলে আর কি। এর মধ্যে অপেক্ষাকৃত যেটা খুবই মানে জরাজীর্ণ, এইটাতে বাঙালি সোলজারদেরকে দেওয়া হয়, যে এটাতে তারা থাকবেন। আর যেটা অপেক্ষাকৃত ভালো সুন্দর, সেটাতে পাকিস্তানি সোলজারদেরকে দেওয়া হয়। তো তারা সেখানে তারা যে ওরকম জরাজীর্ণটাই পাবেন এরকমই তারা আশা করেছিলেন, যে তাদের ওখানেই তাদেরকে থাকতে দেওয়া হবে। তো আসলে ভাই ঘরটা কেমন ছিল, মানে যতটুকু বর্ণনা পেয়েছি, ওখানে আসলে ওরকম মানে থাকার মতো কোনো খাট বা ওরকম বিছানা সেখানে ছিল না। সেখানে সবাইকে ফ্লোরিং করতে হতো, 2 পাশে ফ্লোরিং করতে হতো, মাঝখান দিয়ে হাঁটার পথ ছিল। আমরা দেখুন হসপিটালে যেরকম দেখি আর কি, ওরকম জায়গাটা ছিল, দোতলা বিশিষ্ট ঘর ছিল সেটা। তো ওখানে আসলে ভাই এমনভাবে রোস্টারটা তারা করেছিল, মানে ডিউটি শিডিউলটা পাকিস্তানিরা করেছিল যে মানে 24 আওয়ার্সই তো সীমানা পাহারা দিতে হয়। তো সেখানে দেখা যেত যে সপ্তাহের 7 দিনের 5 দিনে রাত্রের ডিউটিটা পড়তো বাংলাদেশিদের। মাত্র 2টো দিন তারা রাত্রে ঘুমাতে পারতো, আর 5 দিন মানে পাকিস্তানি সোলজাররা ঘুমানোর সুযোগ পেত। আবার দেখা যেত সকালবেলা যখন হতো, যখন সকালে ভোরের আলো ফুটবে, তখন পাকিস্তানিদের সোলজারদেরকে ডিউটি দিত ঠিক বেলা 11টা পর্যন্ত পাকিস্তানি সোলজাররা ডিউটি করতো। যখন সূর্য মাথার উপরে এবং বিকাল অবধি ওই সময় বাংলাদেশি সোলজারদেরকে ডিউটি দিত। মানে প্রখর রোদের মধ্যে, পাহাড়ি অঞ্চল, দুর্গম এলাকা, প্রচণ্ড পানি পিপাসা লাগে সেখানে, ওখানে ডিউটি দিত। মানে এইভাবে যখন আরামদায়ক সময়গুলোতে তাদেরকে ডিউটি দিত। এই জন্য দেখা যেত রাত্রেবেলা ঘুমানোর সময়টা তারা খুব কম পেতেন, মানে 2 দিন মাত্র রাত্রেবেলা একটু কন্টিনিউ তারা ঘুমাতে পারতেন। তো ওই রাসেল ভাই যখন ওই যে ঘুমানোর যে সুযোগটা ওনারা পান সপ্তাহে 2 দিনে, ওই সময়ই রাতের বেলায় ঘটনাটা মানে ঘটা শুরু করে। এখান থেকে আসলে ঘটনাটা শুরু। তো প্রথমে মানে যার সাথে ঘটনাটা ঘটে, তো উনি রাতের বেলা ঘুমিয়ে আছেন, হঠাৎ করে উনি ফিল করছিলেন যে খসখস খসখস শব্দ। তো অনেক সময় মানে দেখা যায় খসখস কোনো জিনিস দিয়ে যদি ফ্লোর ঝাড়ু দেওয়া যায় যেরকম একটা শব্দ হয়, অমন শব্দ। তো উনি চিন্তা করছিলেন হয়তো বা এমনিতেই শব্দ আসছে, কিন্তু উনি ভালো করে কি মনে করে একটু শোয়া থেকে মাথা উঁচু করে দেখলেন শব্দটা কোথা থেকে আসে। আসলে একটু বলে রাখি, দুর্গম পাহাড়ি এলাকা, ওখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না। আর ওই সময় সেই 66 সালের কথা তো আরও ভয়াবহ অবস্থা, ইলেকট্রিসিটির কথা আজ কল্পনাই করা যায় না সেখানে। তো চাঁদের আলো ওই জানালা দিয়ে ঢুকতো, তো ওই অতটুকুতে রাতের বেলা যতটুকু দেখা যেত আর কি। তো রাতের বেলা ওই খসখস শব্দে তো উনি চাঁদের আলোতে দেখছিলেন যে ঠিক হাঁটার যে করিডোরটা, মানে 2 পাশে তো থাকার জায়গা, হাঁটার যে করিডোর, সেই করিডোর দিয়ে কিছু একটা মানে এই যে ক্রলিং করে আসছে, মানে হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। অনেক সময় আমরা দেখি যে হাতে অস্ত্র নিয়ে আর্মিরা যেভাবে মাটিতে ক্রলিং করে এগিয়ে যায়, ঠিক ওরকম করে মনে হচ্ছে কিছু একটা আসছে। আর সেটা দেখে যতটুকু মনে হচ্ছে মানে ছায়ামূর্তির মতো, মানে কালো কুচকুচে ছায়ামূর্তির মতো, কিন্তু আকারে বেশ বড়, ঠিক মানুষের মতোই কিছুটা মনে হচ্ছে আর কি। এরকম ক্রলিং করে আসছে এবং খসখস শব্দ হচ্ছে। তখন উনি প্রথম দিকে চিন্তা করছেন হয়তোবা মানে এমনিতে তো কম ঘুমানো হয়, হয়তোবা চোখে নেই, হয়তোবা অন্য কিছু দেখছেন বা ভুল দেখছেন এরকম কিছু। তো উনি দেখলেন না, আসলেই ঠিক। তখন ওনাদের কাছে কিন্তু রাসেল ভাই কিছু কিছু ছোটো ছোটো টর্চের মতো কিছু দেওয়া হয়েছিল, মানে বাতি দেওয়া হয়েছিল। তো ওই জিনিসগুলো ব্যাটারিতে চলতো। রাতেরবেলা ডিউটি করার জন্য ওনারা ওই জিনিসগুলো ব্যবহার করতেন। তখন ওনার বিছানার পাশে, বালিশের পাশেই ওই জিনিসটা ছিল। উনি ওই জিনিসটা নিয়েই সাথে সাথে আলোটা জ্বালান। আলোটা জ্বালিয়ে দেখেন না ওখানে কিছু নাই, সাথে সাথে শব্দটা, খসখস শব্দটাও মিলিয়ে যায়। তখন উনি চিন্তা করেন যে যারা সঙ্গী আছে তারা তো অনেক সারাদিন অনেক কষ্ট করেছে, ঘুমাচ্ছে, এখন আর তাদেরকে ঘুম থেকে জাগাবো না, সকালে বিষয়টা বলবো। তো সকাল হয়ে যায় রাসেল ভাই। উনি আসলে ওই কথাগুলো মানে বলার মতো সুযোগও পান নাই কাউকে, মানে এতটা প্রেশারে ছিল বিভিন্ন ব্যস্ততার মধ্যে যে উনি কাউকে যে কথাগুলো বলবেন সেই সুযোগটাও পায় নাই। আর উনি বিষয়টা একটু অ্যাভয়েড করে যাওয়ারও চেষ্টা করছেন, যে এর বললে পারে হয়তো সঙ্গীদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হতে পারে, ভয় পেতে পারে, এই জন্য বলে নেই। আর তাছাড়া দেখা যাচ্ছে রাসেল ভাই এই সশস্ত্র বাহিনীতে এই সমস্ত বিষয়গুলো কিন্তু কোনো পাত্তা দেওয়া হয় না স্বাভাবিকভাবেই, তারা এগুলো অতটা বিশ্বাসও করেন না, এই জন্য ওইভাবে উনি বলেনও নাই। এর মধ্যে রাসেল ভাই ওনারা খেয়াল করছিলেন যে ওনাদের যে পাকিস্তানি যারা ওনাদের যে কলিগ যারা আছেন, যে সমস্ত জওয়ানরা ওনাদের সাথে ডিউটি করে, তারা তাদের চেহারা মলিন, মানে তারা কিছু একটা নিজেরা কানাঘুষা করে কিন্তু ওদেরকে কিছু বলে না। তো ওনারা চিন্তা করেন কী ব্যাপার, ওদের কী সমস্যা হয়েছে যে ওরা কিছু বলে না কেন, বা ওরা জিজ্ঞাসা করেন না। স্বাভাবিকভাবেই পাকিস্তানিরা বাঙালি সোলজারদেরকে কিন্তু বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করতো, বিভিন্ন আজেবাজে শব্দ ব্যবহার করে হেয় প্রতিপন্ন করতো।
তো যার কারণে স্বাভাবিকভাবে এত ডিটেলে না যে আমরা গল্পটা হ্যাঁ শুনছি। তারপরে আমরা দেখা যেত যে আপনার ওরা ওই বিষয়টা আর বলে নাই, কিন্তু ওনারা ফিল করছিলেন যে কিছু একটা হচ্ছে। তারপরে আপনার পরবর্তী আবার যখন ওই রাতে যেদিন ঘুমানোর ডিউটি মানে এটা আসলো আর কি, আসার দিন ওই দিন আরেকজন যিনি বাংলাদেশের জওয়ান ছিলেন উনি ওই দিন আরেকটা বিষয় ফিল করছিলেন। তো উনি ফিল করছিলেন মানে উনি যখন পরবর্তীতে বলেছিলেন সেটা হচ্ছে যে জানালা দিয়ে আবার দরজার নিচ দিয়ে এরকম ওই ক্রলিং করে মানে জানালা জানালা টিকটিকি যেভাবে হেঁটে বেড়ায় ঠিক ওরকম করে দেয়াল বেয়ে বেশ কিছু জিনিস ছায়ামূর্তির মতো হেঁটে হেঁটে ওই সারা রুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। তো এই দৃশ্য দেখে উনি আসলে চিৎকার করে ওঠেন এবং সব সঙ্গী সাথীদের ঘুম ভেঙে যায়। আচ্ছা, তো ঘুম ভেঙে যাওয়ার পর তখন তারা উঠে দেখে কিছুই নাই। তখন তাদের মানে আসলে কি ওখানে কিছু ছিল না? না, ওখানে দেখে যে না কিছু নাই আলো জানানোর পরে। আচ্ছা, ইন্টারেস্টিং। তখন আর কি প্রথম যিনি দেখেছিলেন উনি বলেন যে হ্যাঁ আমিও তো একদিন এরকম দেখেছিলাম, কিন্তু কাউকে তো বলি নাই, তোমরা ভয় পাবাই চিন্তা করে কাউকে বলিনি। তখন বলে যে আসলে এখানে কোনো সমস্যা আছে। কিন্তু ওনাদের ওই রাতের বেলা চিৎকার চেঁচামেচিতে ওই পাশের যার বিল্ডিংয়ে ছিল ওনারাও চলে আসেন যে কী হয়েছে। তখন এই ধরনের তখন বিষয়গুলো শেয়ার হয়, তখন একে অন্যের সাথে শেয়ার করেন হ্যাঁ আমাদের ওখানে ওই ধরনের সমস্যা হচ্ছে, আমরাও দেখছি কিন্তু তোমাদেরকে বলি নাই। তখন বিষয়টা মানে পুরো ক্যাম্পে একটা আলোচিত বিষয় হয়ে দাঁড়ায় যে এরকম ঘটনা দুই জায়গাতেই ঘটছে, এখন কি করা যায়। তখন ওখানকার অফিসার যিনি ছিলেন উনি দিলেন যে রাতের বেলা পাহারা বসাতে হবে, পাহারা বসে দেখি কেউ আসে কিনা, এরকম রাতের বেলা আমরা পর্যায়ক্রমে ডিউটি দেবো। তো ওই ডিউটির দায়িত্ব রাসেল ভাই বাংলাদেশের সোলজারদেরকে দেওয়া হয় যে রাতের বেলা তোমরা ডিউটি দিবা এই ভয়ঙ্কর একটা কাজে। তখন ওনারা ডিউটিতে বসেন। তো বসার পরে রাসেল ভাই একজন বাংলাদেশি জওয়ান যিনি, তো উনি যখন ডিউটি দিচ্ছেন রাতের বেলা হঠাৎ করে দূর থেকে উনি লক্ষ্য করছিলেন যে রাসেল ভাই যে অনেক সময় আমরা দেখি যে রাতের বেলা কুকুর বা বিড়ালের চোখগুলো জলজল করে, তখন উনি দূর থেকে ফলো করছিলেন যে অনেকগুলো চোখ জলজল করছে। তো দেখে মনে হচ্ছিল যে নেকড়ের চোখ এরকম মনে করছিল উনি। তখন উনি চিন্তা করেন হয়তো পাহাড়ি নেকড়ে হতে পারে, অ্যাটাক করার জন্য রাতের বেলা আসতে পারে। এই চিন্তা করে উনি নেকড়েদেরকে তাড়ানোর জন্য উনি ফায়ার করেন। তো উনি দেখলেন যে ফায়ার করলে তো নেকড়েরা চলে যাওয়ার কথা, কিন্তু তা কিন্তু হচ্ছে না, বরং চোখ যেখানে ধরেন যে 10টা ছিল সেখানে মনে হচ্ছে এখন 20টা, কিছুক্ষণ পর আরও বাড়ছে। কিন্তু এবং চোখগুলো মনে হচ্ছে আস্তে আস্তে কাছে আসছে, আরও বেশি জলজল করছে। তখন উনি আবার ফায়ার করেন, কিন্তু ফায়ারে আসলে কোনো লাভ হয় না, মানে ওই জিনিসগুলো যায় না, বরং আর কাছে আসছে এমন মনে হচ্ছে। তখন উনি আসলে সত্যি ভয় পেয়ে যান মারাত্মক, তখন উনি সেন্সলেস হয়ে যান ওখানে। ফায়ারের শব্দে যখন অন্যরা প্রথম দিকে মনে করেছিল যে হয়তো বা এমনি অনেক সময় সতর্কতামূলক ফায়ার করা হয়, কিন্তু যখন বারবার ফায়ার করছিলেন তখন লোকজন চলে আসে যে কী হয়েছে, বা দেখুন উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন, বা তাকে উদ্ধার করা হয়। তখন উনি ঘটনাগুলো বলেন রাসেল ভাই। এরপর রাতের বেলা রাসেল ভাই যখন ওনারা ডিউটিতে যেতেন তখন অনেক বড় আকৃতির মানে পাহাড়ি কুকুরের মতো রাতের বেলা কুকুর দেখতেন ওনারা। কিন্তু লোকাল যে সমস্ত লোকজন ছিল তাদের কাছে শুনে বলে যে আমরা কিন্তু কখনোই এই ধরনের জিনিস দেখি নাই। স্থানীয় যারা তাদের সাথে যখন কথা বলেছে তারা বলেছে আমরা কখনো এই ধরনের জিনিস দেখিনি। কিন্তু রাসেল ভাই এখানে তাহলে কী এমন ঘটনা আছে যার কারণে ওরা এই বিষয়টা দেখছেন? পরবর্তী লোকালি লোকজনের কাছ থেকে জানা যায় ওখানে একটা ছোটোখাটো একটা জনপদের মতো ছিল, জনপদের মধ্যে ছিল। হঠাৎ কোনো একটা কারণে কোনো একটা অসুখে, কী অসুখ কেউ বলতে পারে না, হঠাৎ করে কোনো একটা অসুখের কারণে ওই জনপদের প্রায় সবাই মারা যায়। হ্যাঁ, হাতে কোনো যে কয়েকজন জীবিত ছিল ওনারা ওই জায়গা ছেড়ে চলে যায়। আর ওই যে বিল্ডিংগুলো রাসেল ভাই যেটা ছিল ওনারা যেটা থাকতেন এটা কিন্তু ওই জনপদেরই মানে যেগুলো একটু পাকাপোক্ত বাড়ি ছিল ওইটা, কিন্তু কি যে অসুখ ছিল বা কি হয়েছিল এখনো পর্যন্ত কেউ জানে না। এরপর থেকে রাসেল ভাই ওই জায়গাতে ডিউটি দেওয়া বন্ধ করে দেওয়া হয়, ওনারা ওখান থেকে চলে আসেন। তারপরে ওইখানকার অবস্থা যে কি আর পরবর্তীতে জানা যায়নি, কেন ওটা তো আমরা তো স্বাভাবিকভাবে পাকিস্তানের ওই জায়গাতে কী হবে স্বাভাবিক জানার কথাও না। তো এটাই ছিল রাসেল ভাই ঘটনা। ওকে, আপনি আরও একবার সবাইকে বলে দেন যে আপনি কোথা থেকে ঘটনাটা শুনছেন। আপনি একজন স্টুডেন্ট, রাইট? স্টুডেন্ট আপনাকে আমার স্টুডেন্ট হ্যাঁ রাসেল ভাই, এটা আমার ফার্মগেট ব্রাঞ্চের যার সাথে ঘটনা তিনি কি এখনো বেঁচে আছেন? না, উনি বেঁচে নেই রাসেল ভাই, উনি মারা গেছেন। তার দাদার সাথে ঘটনা তো উনি মুক্তিযুদ্ধে সশস্ত্র মানে সংগ্রাম করেছিলেন, কারণ যখন অংশগ্রহণ করেছিলেন মুক্তিযোদ্ধা একজন উনি, হ্যাঁ ইস্ট পাকিস্তান রেজিমেন্টের ছিলেন উনি। তো উনি ওই সময় ওই জায়গাটাতে গিয়েছিলেন, ওনার মানে ওই একটা এক্সপিরিয়েন্স। স্বাভাবিকভাবে আর্মির এক্সপিরিয়েন্স হিসেবে আমরা খুব একটা বেশি পাই না এই সমস্ত জায়গাগুলোর, কারণ ওরা এগুলো শেয়ারও করতে চায় না, শেয়ার করা উচিত না। আমি সেই জন্য বললাম যে একটু সংক্ষিপ্ত করে বলতে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং সবচেয়ে বড় কথা যে সেই জায়গাটা যদি আপনি কল্পনা করেন এবং ওই সময়ের ওই মুহূর্তগুলো যদি কল্পনা করেন, যে কেউ মানে ভয় পাবেই, এটা কোনো মানে ইয়ে নাই আর কি। এবং মানে এরকম জায়গাতে আসলে আমরা সাধারণ মানুষরা যায় যে থাকার তো দূরের কথা, যাওয়ারই সাহস পাবো না। তো যাই হোক, এলাকা মানে এমন দুর্গম পাহাড়ি এলাকা, ওটা মানে আমি রাসেল ভাই নেটে দেখেছিলাম, স্টিল নাও ওই খাইবার পাস এবং পেশোয়ারের ওই জায়গাটা এখনও জনমানব শূন্য। জি, থ্যাংক ইউ সো মাচ। আমি তো যাই হোক, আমরা সেটাই বলছিলাম যে ওই রকম জায়গায় মানে থাকাটা এবং ওইরকম জায়গায় এরকম কোনো কিছু দেখা আসলে একটু অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। তো যাই হোক, এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি আমাদের কিছু আমাদের যে আপনারা যারা লিখছেন ফেসবুকে এবং আপনারা যে সমস্ত ঘটনা শুনে যা বলছেন সেটা একটু পড়ে আসবো। এবং আমাদের এখানে অনেকেই লিখছেন দেখতে পাচ্ছি। আমাদের ইন্টারনেটের অবস্থা দেখি
পড়তে পারি কিনা। ইনশাল্লাহ পড়তে পারবো। আমি অনেককেই দেখতে পাচ্ছি আমাদের এখানে লিখছেন এবং অনেকেই আমাদের সঙ্গে আছেন। আমি বরং একটু পরে আপনাদের এটা পড়ে শোনাচ্ছি। আমি দ্বিতীয় ঘটনায় চলে যাই, আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন সেটা বলবেন এবং তারপরে আপনার ঘটনায় যাব প্লিজ। ধন্যবাদ রাসেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ লিসেনারদেরকে, আসসালামু আলাইকুম। তো রাসেল ভাই, আমি রাজশাহী সোহাগ, আমি মিরপুর 1 থেকে এসেছি। তো আমি আজকে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা আমার নিজের সাথে, এর আগেও আমি বলেছি রাসেল ভাই যে আমার নিজের সাথে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমি আপনাকে এর আগে বলেছিলাম। তো সেই রকমই একটা ঘটনা। আমি এই ঘটনায় যাওয়ার আগে একটা ছোট্ট একটা ব্রিজের নাম বলবো, যে ব্রিজটা হচ্ছে সালেপুর ব্রিজ। মানে আমরা ঢাকা থেকে বের হওয়ার সময় আমিনবাজার নামের একটা জায়গা পড়ে, এই জায়গার পরে এই ব্রিজটার অবস্থান। ছোট্ট একটা ব্রিজ, কিন্তু এই ছোট্ট একটা ব্রিজ সম্বন্ধে যদি আমি একটু বলতে চাই তাহলে ব্রিজটা সম্বন্ধে এরকম হবে যে আমি অনেক ড্রাইভার বা অনেক পিক আপ ভ্যান ড্রাইভার এদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, মানে আমার ঘটনার পরে আমি জিজ্ঞেস করেছিলাম যে অ্যাকচুয়ালি এই ব্রিজটার এখানে কি হয়। তো ওনারা এরকমভাবে আমাকে বর্ণনা করেছিল যে মাঝে মাঝে অনেক রাত্রে যখন গাড়ি চালিয়ে নিয়ে আসে তখন অনেক ড্রাইভার দেখে যে ব্রিজটা 3টা মনে হয়, 2টা মনে হয়। মানে এটা কি হ্যালুসিনেশন বা ভুল কিছু সেটা না, কারণ কিছুদিন আগেও অলমোস্ট আগস্টের 20 বা 22 তারিখের দিকে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা কার প্রাইভেট কার 3 জন যাত্রী সহ ওই ব্রিজ থেকে নিচে পড়ে যায়। অলমোস্ট এখন অবধি কোনো মানুষ বা ওই কারটার কোনো হদিস পাওয়া যায় না। এখানে অনেকগুলো কোস্টার স্পিড বোর্ড নিয়ে আসছিল, নৌবাহিনীর থেকে লোক নিয়ে আসছিল, বাট এখানে এতটুকু একটা জায়গার মধ্যে কিভাবে এই প্রাইভেট কারটা হারিয়ে গেল, কোথায় হারালো কেউ জানে না। আপনার সামনেই একদম এটা মানে ঘটনাটা ঘটেছে কিছুদিন আগে, আচ্ছা। মানে এই অগস্টের 20-22 তারিখের দিকে এই ঘটনাটা ঘটেছে, 2 মাস আগে, 2-1.5 মাস আগে। সো আমার ঘটনা যেটা সেটা হচ্ছে এই ব্রিজের এখানেই, এটা হচ্ছে এপ্রিল এই 2019-তে এপ্রিলে আমার এই ঘটনাটা ঘটে। তখন সেই দিনকে আমি যে কাজটা করেছিলাম, আমার ফ্রেন্ডের ওখানে গিয়েছিলাম। আমার ফ্রেন্ডের বাড়িটা ছিল সাভার উপজেলা তেঁতুলঝড়া ইউনিয়নে। তো আমি কোনো একটা কাজে সেখানে গেছিলাম। দেন ওখানে কাজটা সারতে আমার রাত্রি হয়ে যায়, অ্যাজ লাইক 10:45 বেজে যায়। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে আমি রাত্রি তো থাকবো না, আমি চলে যাব। তখন আমার ফ্রেন্ড বলছে কি যে এটা তো ঠিক হলো না, কেমন হলো, তো 10:45 বাজছে, তুমি এখন কীভাবে যাবো? সো হোয়াট, তখন বাইরে বের হয়ে দেখছি ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে। আচ্ছা। তো আমি কোনোভাবে হেমায়তপুর মানে বাজারে ওখানে চলে আসি, তেঁতুলঝড়া ইউনিয়নের ওখান থেকে হেমায়তপুর বাজারে চলে আসলাম। ওখানে আস্তে আস্তে আমার মোটামুটি 10:15 বেজে যায়। তো 10:15 বেজে যাচ্ছে, এরপরে দেখছি আমি যেটা ছোট ছোট যে চায়ের দোকানগুলো, যেহেতু রাত্রে বৃষ্টি হচ্ছে চায়ের দোকানগুলো বন্ধ হয়ে গেছে। আর গুটি কয়েক কিছু লোক যেগুলো আছে রাস্তার পাশে হাঁটাহাঁটি করছে, এরাও আস্তে 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 সবাই চলে যাচ্ছে। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, ওই হেমায়তপুরের যে ব্রিজ আছে, ওভারব্রিজটা, এই ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে আছি, বাট কোনো লোকাল গাড়ি আসছে না। আমি অলমোস্ট খেয়াল করছি এখানে অনেক বড় বড় গাড়িগুলো, যেটা 900 কোচ, এগুলো চলে যাচ্ছে, বাট লোকাল গাড়িগুলো একটাও আসছে না। অলমোস্ট যখন 11:30 বাজে তখন দেখছি একটা রিক্সাওয়ালা হেমায়তপুর ওই দিক থেকে আসছে, মানে আমিনবাজারের দিকে যাচ্ছে। সো আমি রিক্সাওয়ালাকে ডাকলাম। রিক্সাওয়ালা যখন কাছে আসলো আমার, তখন আমি দেখছি যে রিক্সাওয়ালার গোটা গায়ে মানে আমি এটা খেয়াল করেছি, বাট রিক্সাওয়ালাকে সেইভাবে খেয়াল করিনি যে রিক্সাওয়ালার গোটা গায়ে প্লাস্টিক দিয়ে জড়ানো। আপনাকে একটা কথা বলি রাসেল ভাই, যেটা হচ্ছে যে বৃষ্টি হলে যেরকম ভাবে জড়ানো থাকে এরকম কিছু, এরকম কিছু না। মানে বৃষ্টি হলে আমরা কি একটা প্লাস্টিক পরে নিলাম, প্লাস্টিকটা ফাঁকা থাকে না, পুরে প্লাস্টিকটা ফাঁকা থাকে, গায়ের সাথে টাচ করে না, এরকম একবারে ইজি থাকে। বাট ওই রিক্সাওয়ালার শরীরে প্লাস্টিকটা একেবারে জড়ানো, মনে হচ্ছে কেউ একজন জড়াই দিয়েছে, আচ্ছা এরকম। সো আমি এটা কোনো কিছু মনে করিনি, যেহেতু বৃষ্টি হচ্ছে। আমি রিক্সায় উঠে গেলাম, উঠে যেয়ে বললাম যে মামা আমি আমিনবাজারে যাবো। উনি আমাকে শুধুমাত্র বললো কি যে উঠেন, ব্যাস এটুকুই, আর কিছু না। পরে আমি রিক্সায় ওঠার পরে যখন রিক্সা চলতে লাগছে তখন আমি জিজ্ঞেস করলাম যে মামা কী ব্যাপার, তোমার গায়ে এভাবে মানে প্লাস্টিকগুলো জড়ানো কেন? সে আমাকে কোনো উত্তর করলো না, রিক্সা চালিয়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে যে ব্রিজের কথা বললাম একটু আগে, যে সালেপুর ব্রিজ, এই ব্রিজ থেকে মোটামুটি 70 গজ বা 80 গজ দূরে, ব্রিজ থেকে এত দূর ডিস্টেন্সে এসে রিক্সাওয়ালা আমাকে বলছে কি যে মামা আমি আর যাবো না, আমার রিক্সায় চার্জ নেই। আমি আশ্চর্য হয়ে গেলাম। তখন বাজে রাত্রি 12টা। তখন 12টা বাজে আমি আশ্চর্য হয়ে গেছি। তখন আমি বলছি যে কী ব্যাপার মামা, আপনি এই কথা বলছেন কিছুদিন না, এখন আমি এই রাত্রে আমি কোথায় যাব আপনি বলতে পারেন? আমি কিভাবে যাব? তখন বলছে আমি জানি না। তখন বলছে তাহলে আমি ভাড়া দিব না, আমি আপনাকে যতটুকু এসছেন ততটুকু ভাড়া দেবো। সে কিচ্ছু বললো না, চুপচাপ। আমি যখন রিক্সা থেকে নেমেছি, আশ্চর্যের বিষয়টা যেটা, যে আমি রিক্সা থেকে নামার পরে এক ধাপ, তারপরে এক ধাপ দিয়েছি, মানে রিক্সা থেকে এক পা দিয়েছি, পরের পাটা যখন ধাপ দিয়েছি, ধাপ দিয়ে পিছে তাকিয়ে দেখছি রিক্সাওয়ালা নেই। আমার চোখের সামনে থেকে রিক্সাওয়ালাটা ভ্যানিশ হয়ে গেল।
আমি বুঝলাম না যে রিক্সাওয়ালাটা যদি রিক্সা ঘোরাতো, ঘুরে যদি বলতো যে আমি এখন হেঁটে হেঁটে চলে যাব, তাও একটু সময় নিত। মানে আমি শুধুমাত্র পিছন ফিরে মানিব্যাগটা বের করে টাকা দিতে যাবো, তখন দেখছি কোনো রিক্সা নাই, কেউ নাই, মানে রিক্সা একেবারে সহজেই নাই, সব কিছু নাই। এখন আমি কি করব? এখন আমার একটু ভীতি সঞ্চার হয়েছে যে আমি কি ব্যাপার, এখানে কী হলো আমার সাথে। পরে আমি মনে মনে করছি যে যাই হোক, আমাকে এখন হাঁটা ধরতে হবে। রাত্রি 12টা বাজে, অলমোস্ট 12টা বেজে গেছে। দেন আমার কিছু করার নাই, আমাকে এখন যেতেই হবে। আমি হাঁটা শুরু করেছি ওই ব্রিজের দিকে। ব্রিজের থেকে যখন মোটামুটি 50 গজ দূরে কাছাকাছি চলে এসেছি, 50 গজের ভেতরে চলে এসেছি, তখন আমি যে জিনিসটা দেখলাম যে ব্রিজের উপরে 3জন লোক দাঁড়িয়ে আছে। এখন এখানে যে ফ্ল্যাশিং হচ্ছে বা রাত্রে যে গাড়ি যাচ্ছে, এটা আমার খেয়াল নাই যে গাড়ি যাচ্ছে, কিন্তু ফ্ল্যাশিং যে হচ্ছে, আকাশে যে ফ্ল্যাশিং হচ্ছে, এই ফ্ল্যাশিংয়ে আমি দেখতে পাচ্ছি যে ওখানে 3জন লোক দাঁড়িয়ে আছে। তো স্বভাবতই ওখানে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল বেশ কিছু জায়গা আছে, ওখানে আমি লোককে আশা করতেই পারি। আমি মনে মনে করছি যে যেহেতু লোক দাঁড়িয়ে আছে, আমি তাহলে এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার সময়তে মোটামুটি যখন আরেকটু কাছে গেছি, তখন দেখছি যে জিনিসটা দেখছি সেই জিনিসটা মানে আমার এতটা মানে আশা করিনি আমি, যে ওই ব্রিজের নিচ থেকে আরও কিছু মানুষ উঠে আসছে। সেটা হচ্ছে মানুষের মতো না, জীব জানোয়াররা যেভাবে হাঁচর পাচর করতে করতে উপর থেকে উঠে আসে, ঠিক একইভাবে ওইভাবে উঠে আসছে। উঠে এসে প্রায় 10-12 জন লোক ওই জায়গায় দাঁড়িয়ে গেল। 10-12 জন লোক যখন দাঁড়িয়ে গেল, তখন আমি ওই যে ফ্ল্যাশিং হচ্ছে, এই ফ্ল্যাশিংয়ে দেখলাম যে প্রত্যেকজনের গায়ে একইভাবে প্লাস্টিক জড়ানো, কিন্তু তাদের চেহারাটা আমি দূর থেকে বুঝতে পারছি না। এখন কিছুক্ষণ পরে দেখছি তারা মুভ করা শুরু করেছে আমার দিকে। যখন মুভ করা শুরু করেছে, তখন আমি 2 কদম পিছিয়ে সরেছি। মানে যখন মুভ করা শুরু হয়েছে, তখনই আমার মনে হয়েছে যে হ্যাঁ, আমার সাথে এবার অন্য কিছু একটা ঘটতে যাচ্ছে। আসলে এই সময়টাতে যদি মানে একটা কথা বলি রাসেল ভাই, যেটা যে মানুষ ভয় পেলে যদি দিশেহারা হয়ে যায়, তখনই মানুষকে মানে অনেকভাবে অ্যাটাক করার চেষ্টা করে। তো আল্লাহর রহমতে যে জিনিসটা আমি করেছি, যে আমি শুধুমাত্র 2টা কদম পিছিয়ে সরেছি। সরার পরে একটা বড় করে বৃত্ত দিয়েছি। আয়াতুল কুরসি পড়ছিলাম, আয়াতুল কুরসি পড়তে পড়তে একটা বড় করে বৃত্ত দিয়েছি। বৃত্ত দেওয়ার পরে ওর ভেতরে আরও একটা বৃত্ত দিয়েছি। বৃত্ত দিয়ে সেই বৃত্তের ভিতরে আমি দাঁড়িয়ে আছি। আর যেহেতু বৃষ্টি পড়ছে, ঝিপঝিপ ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, আমি আয়াতুল কুরসি পড়ছি আর ওই বৃষ্টির পানি ধরে আমার মুখে দিচ্ছি। আর পানিগুলো ধরে আছি যে যদি কিছু হয় তাহলে আমি পানিগুলো ছিটাবো। যেটা বললেন একটু আগে রাসেল ভাই, যে ইঁদুরের মাটিগুলো ছিটাচ্ছিল, ঠিক মানে এইরকমই কিছুটা, যে আমি পানিগুলো ছিটাবো। যেহেতু আমার হাতে পানি জমছে, বৃষ্টি ঝিপঝিপ করে পানি জমছে, এই পানিটা আমি ছিটাবো। দেন আমি যে জিনিসটা দেখছি যে ওরা একেবারে আমার কাছে চলে এসেছে, বাট প্রথম যে সার্কেলটা আমি দিয়েছি, এই সার্কেলটা তারা পার করতে পারছে না, বা তারা চারিদিকে ঘিরে আছে আমাকে। আর আমি যে জিনিসটা খেয়াল করলাম, সেটা হচ্ছে যে তাদের এক একজনের মুভমেন্টটা এক এক রকম। কেউ আমার দিকে এক পলকে তাকিয়ে আছে, কেউ খুব আর্তনাদ করছে, কেউ হাসছে, খুব জোরে জোরে হাসছে, কেউ কান্না করছে, আর কেউ আবার খুব অ্যাগ্রেসিভ, মানে আমাকে যদি পায় তার একেবারে ছিঁড়ে কুড়ে খেয়ে ফেলে, এরকম। আমি সবগুলো আমার সামনে দেখছি একেবারে, মানে ইন ফ্রন্ট অফ মাই আইস, একেবারে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আমি বুঝতে পারছি না যে আমি কি দেখছি এগুলো। এরপরে যখন আমি মানে পানিটা নিয়ে আছি, যখন রাত্রি 2:30 বাজে বা কি বলে 2:15 বাজে, তখন আমার পিছন থেকে একটা পিক আপ থেমে আমার গায়ে ওই পিক আপ ভ্যানের ড্রাইভার উনি নেমে এসে আমাকে আমার গায়ে হাত দিয়ে বলে, ভাই। প্রথমবার যখন বলে আমার কোনো সেন্স নাই, পরের বার যখন একটু জোরে করে ধাক্কা দেয়, তখন আমি চমকে উঠি। একেবারে মনে হচ্ছে যে আমার ভেতরে আমার হার্টবিটটা মনে হচ্ছে বন্ধ হয়েছিল, উনি ফোর্স করার সাথে সাথে আমার হার্টবিটটা চলে এসছে, এইরকম। আচ্ছা। দেন আমি ওনাকে বলছি, উনি আমাকে জিজ্ঞেস করছে যে ভাই, আপনি এত রাত্রে এখানে কি করছেন, আর আপনি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন কিসের জন্য, বৃষ্টির মধ্যে কেন দাঁড়িয়ে আছেন? আমি তখন ওনাকে বললাম যে কেন ভাই, আপনি কি আমার সামনে কাউকে দেখেননি? তখন উনি আমাকে বলছে যে না। যখন তিনি আমাকে বললেন যে না, তখন ওনাকে আমি আর কিছু বলিনি। তখন আমি বলছি, উনি আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কোথায় যাবেন? তখন আমি মিরপুর 1 যাব। আনফর্চুনেটলি ওই লোকটাও মিরপুর 1 যাবে। তখন আমাকে বললো যে আপনি আমার গাড়িতে উঠে বসেন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। একটা জিনিস কি রাসেল ভাই, আপনি মাঝে মাঝে যে কথাটা বলেন যে বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার, যে কথাটা বলেন,
অ্যাকচুয়ালি যারা ভুক্তভোগী ভিকটিম যারা তারা তারা জানে যে অ্যাকচুয়ালি জিনিসটা কী হয়। আর ওই যে লোকটা আমাকে নিয়ে এসে 1 নম্বরে নামিয়ে দিল, আর যে লোকটা আমাকে রিকশায় করে নিয়ে আসছিল, এই দুটার মধ্যে পার্থক্য তো এখন একেবারে পরিষ্কার যে একজন আমার ভালো করার জন্য চেষ্টা করেছে, একজন আমার খারাপ করার চেষ্টা করেছে। আমি এর আগে সত্যি আমাকে বলেছিলাম, আপনার মনে আছে যে আমার একটা হুজুর, রাজশাহীতে আমার যে হুজুর আছেন উনি আমাকে বলেছিল যে সোহাগ, তুমি যেখানেই জানো কেন কোনো একটা কিছু বা কোনো একটা শক্তি তোমাকে আয়ত্ত করার চেষ্টা করে বাট পারে না। এরকমও যদি কিছু হয় তারপরও সেই দিনও হয়তো রাত্রে বাট দে আর ট্রাইং আমাকে আয়ত্ত করার চেষ্টা করেছে বাট পারেনি। আসলে আমি যে জিনিসটা বলতে চাই যে যারা এই জিনিসগুলো দেখে, সামনাসামনি দেখে, তাদেরকে অনেকেই কিন্তু হেয় প্রতিপন্ন করে যে মিথ্যা কথা, বানানো কথা, কিন্তু একজন মানুষ কতটা বানাতে পারে? আমার লিসেনারদের কাছে প্রশ্ন যে একজন মানুষ কতটা বানাতে পারে। ঠিক আছে, এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ সো মাচ আপনাকে ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের যে রেডিও ফুর্তির যে ভূত এফএমের যে পেজটা রয়েছে সেই পেজে অনেকেই লিখছেন আপনারা, এবং আপনারা লিখছেন এমডি আলামিন হুসাইন আমাদের লিখেছেন রাসূল ভাই, আচ্ছা তিনি লিখেছেন যে আচ্ছা তিনি আমাদের সাথে সবসময় আছেন, তিনি জানিয়েছেন, এবং তিনি রেডিও এবং ভূত এফএম তিনি রেগুলার শোনেন এবং কমেন্ট সবসময় পড়া হয় না, এই সমস্ত বিষয়ে তিনি লিখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য। এমডি হাসিবুর রহমান আমাদের সাথে আছেন এবং সপ্তাহে প্রতি সপ্তাহে অপেক্ষায় থাকেন সেটাই জানিয়েছেন আমাদেরকে, এবং বরিশাল থেকে তিনি আমাদেরকে লিখছেন। রকিবুল ইসলাম আমাদের সাথে লিখেছেন লাভ ইউ ভূত এফএম। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি দুর্জয় গুপ্ত চট্টগ্রাম থেকে শুনছেন। এমডি আব্দুল করিম হৃদয় আমাদের সঙ্গে আছেন, এবং ভর্তি পরীক্ষার আচ্ছা তিনি একটা ঘটনা এখানে লিখে পাঠিয়েছেন, এখানে না লিখে পাঠানোটাই বেটার। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরাফাত আল হাসান, এবং আমাদের সঙ্গে আছেন ইমরান খান জে ইউ, এবং তিনি 2014 সাল থেকে শুনছেন ভূত এফএম। বাপ্পি বিশ্বাস আমাদের সঙ্গে আছেন এমডি সুজন খান, ইমতিয়াজ নিশাত আমাদের সাথে আছেন, নাহিদ ভয়েস আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও SRZ তন্ময়, এবং খুলনা খালিশপুর থেকে তিনি শুনছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি SN সিদুজ্জামান স্বাধীন, রাজশাহী চারঘাট থেকে তিনি শুনছেন। নাইম ইসলাম নাইম আমাদের সঙ্গে আছেন, নারায়ণগঞ্জ থেকে তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন HN নাইম হুসাইন, এছাড়াও আফনান হুসাইন শাকিল আমাদের সঙ্গে আছেন, এবং তিনি আমাদের সাথে শুনছেন। সুস্মিতা বসু আমাদের সঙ্গে আছেন, GM তালাল আমাদের সাথে আছেন, তানভীর বিন ওয়াসিফ আমাদের সঙ্গে আছেন, আব্রাহাম খান শফি আছেন আমাদের সঙ্গে, ফয়সাল আহমেদ শৈশব আমাদের সঙ্গে আছেন, খান রিজভি ইমরান আমাদের সঙ্গে আছেন, তাসনিম জিনিয়া আমাদের সাথে আছেন, উম্মে সুমাইয়া জাহান লুসি আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ রাকিব হোসেন, এছাড়াও আছেন CR জিসান আহমেদ হাবিব আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, আহমেদ রাব্বি, এবং NB দুলন আমাদের সঙ্গে আছেন। আমাদের সাথে আছেন মাসরুর আবেদ, আমাদের সাথে আছেন অজানা স্বপ্নে, আচ্ছা অজানা আমি ARI শাহ আমাদের সাথে আছেন, সোহাগ বাবু আছেন আমাদের সঙ্গে, MD সাওয়াল বিন আনোয়ার আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি দেলোয়ার JR জাহিদ হাসান সহ আরও অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন। আমাদের রেডিও ফুর্তির যে পেজ সেখানেও আপনারা অনেকে আছেন, এবং দেখতে পাচ্ছি MD মাহিন যেমন আমাদের নাটক থেকে শুনছেন, হাসিব মৃধা আমাদেরকে শুনছেন, আমাদের সঙ্গে আরও অনেকেই এরকম আছেন। এবং আমাদের দুটো পেজ www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell, এই দুটো পেজে এসে আপনিও অংশগ্রহণ করতে পারেন, আপনিও জানাতে পারেন আপনার কথা, এবং আশা করছি যে আপনাদের সবাইকে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের যারা ঘটনা পাঠাতে চান তারা আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHTFM@radioForti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। চলে যাচ্ছি আবারও আফনান ভাইয়ের কাছে, এবং তার যে দ্বিতীয় ঘটনাটি সেটা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন। আসসালামু আলাইকুম লিসেনার্স। আসলে ভাই এই ঘটনাটি বেশ ছোট, মানে একদম বেশ ছোট, একদম ছোট ঘটনা। তো বেসিক্যালি এই ঘটনাটি আসলে আমার বলার কথা ছিল না, আপনার সঙ্গে একজনের আসার কথা ছিল। খুলনা থেকে যে সাধারণত যে স্টোরিগুলো যারা আমাকে সাধারণত দেয়, ওদেরই একজন আসার কথা ছিল, কোনো কারণে আসতে পারে নাই। ওর রিকোয়েস্টে ওই ঘটনাটি আজকে আমি আজকে সেকেন্ড স্টোরি হিসেবে বলবো। যে স্টোরিটা ছোট, স্টোরিটা একটা লাশের ঘটনা। জি, ঘটনাটির সময় ছিল রাসেল ভাই 2004 সালের দিকে। জি, খুলনার দাকোপ উপজেলার বৈটাঘাটা গ্রামের ঘটনা এটা। জি। তো একজন ভ্যান চালকের সাথে ঘটনাটি ঘটে। ঘটনার কিছু অংশ রাসেল ভাই একটু কমন, আমি আগে থেকে বলে দিলাম। সাধারণত বিষয়টা একটু কমন, এই জন্য বলছিলেন যে ঘটনাটা একটু কমন আর কি। সাধারণত আমি একটু অ্যাভয়েড করে যাই কমন বিষয়গুলো, তারপর আজকে বলছি আর কি। আশা করি লিসেনারদের ভালো লাগবে আর কি। তো ঘটনাটি যার সঙ্গে ঘটছিল একজন ভ্যান চালক। উনি শুধু যে ভ্যানে বিভিন্ন মালটাল টানতেন তা না, অনেক সময় দেখা যেত যে অসুস্থ রোগী, এমনকি যদি কখনো পুলিশ খবর দিত, বিভিন্ন লাশও উনি ওনার ভ্যানে নিয়ে আসতেন আর কি, বিভিন্ন গ্রামে উনি পৌঁছে দিতেন। তো 2004 সালে একটা পুরুষ মানুষ
উনি বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন। তো তার লাশটি খুলনা সদর যে হসপিটাল, সেই সদর হসপিটালে পোস্টমর্টেম বা আনুষঙ্গিক কাজটা শেষ করতে করতে বেশ রাত হয়ে যায়। তো উনি খুব সাহসী লোক ছিলেন এবং অত্র এলাকায় ওনার বেশ সুনাম ছিল, খুব ইয়াং ম্যান ছিলেন আর কি। তো যার কারণে লাশ পুলিশ পরিবারকে বুঝিয়ে দেন। তো পরিবার বলেন যে আমরা অন্য একটা ভ্যানে চলে আসতেছি, তুমি লাশটা নিয়ে চলে আসো তাড়াতাড়ি। তো উনি বলেন যে আমার সাথে অন্য কোনো লোকের প্রয়োজন নাই, আপনারা নিশ্চিন্ত মনে বাসায় চলে যান, আমি লাশ নিয়ে চলে আসছি। তো সবাই বিশ্বাস করে তারা আগে আগে বাসায় চলে যান, লাশের অপেক্ষা করছিলেন বাড়িতে গিয়ে। তো উনি একাই লাশ নিয়ে আসছিলেন। তো কোনো কারণে ওনার প্রতিমধ্যে ওনার ভ্যানটা আবার একটু খারাপ হয়ে যায়, যার কারণে ও সেটা আবার মেরামত করে আবার ফিরতে ফিরতে আরেকটু দেরি, ঘন্টাখানেক দেরি হয়ে যায় আর কি, বেশ লেট হয়ে বেশ লেট হয়ে যায়। এটা আসলে অনাকাঙ্ক্ষিত ছিল যে এটা হবে, এমনিতেই টায়ার পাংচার হয়ে যায়, এগুলো ঠিকঠাক করতে। আবার সন্ধ্যার পরে একটু গ্রাম অঞ্চল, মেকারও পাওয়া যাচ্ছিল না, এই জন্য একটু দেরি হয়ে যায় আর কি। তো উনি যখন ফিরছিলেন লাশ নিয়ে, তো ওই বৈঠাঘাটা গ্রামের মানে মাঝখান দিয়ে চলে গেছে, একটা খুব ভালো রাস্তা আর কি, পাকা রাস্তা। তো একটা জায়গায় একটা ব্রিজ রয়েছে। তো ব্রিজে ওঠার সময় বেশ মানে একটু উঁচু হয়ে ব্রিজে উঠতে হবে এবং নামার সময় আবার বেশ ঢালু। তো উনি ব্রিজটা যখন উঠবেন, তখন উনি ভ্যানের সিট থেকে নেমে হাত ধরে টেনে টেনে ব্রিজের উপরে ওঠানোর চেষ্টা করেন। হঠাৎ দেখছিলেন যে কী ব্যাপার, ভ্যানটা আটকে গেল কেন। তো পিছন দিকে তাকিয়ে দেখে মোটামুটি 6-7 বছরের একটা ছোট্ট মেয়ে, ফ্রক পরা একটা মেয়ে, সে মানে চুল এলোমেলো, সে 2 হাত ধরে ভ্যানটা টেনে ধরে রাখছে, মানে সে উঠতে দেবে না। তো উনি মনে করেছেন যে আশেপাশের মানে ওটা কিন্তু একদম মানে জনমানবহীন এলাকা ছিল না রাসেল ভাই, আশেপাশে ঘরবাড়ি ছিল। তো উনি চিন্তা করেছেন হয়তো আশেপাশের বাড়ির কোনো দুষ্টু মেয়ে সে এসে ওই ভ্যানটা টেনে ধরেছে। আচ্ছা। তো উনি খুব বকাঝকা করেন, এই এত রাত্রে কী করো, যাও চলে যাও, এরকম বলে দেখেন সে মেয়েটা ছেড়ে দিয়ে আবার দৌড়ে চলে গেল। তো উনি চিন্তা করেন যাক আপদ বিদায় হয়েছে। তখন উনি স্বাভাবিকভাবেই ভ্যানটা ব্রিজে উঠিয়ে আবার ভ্যানে উঠে যখন নামা শুরু করেন, বেশ দ্রুত গতিতেই ভ্যানটা নামছিল। তো হঠাৎ করে উনি চিন্তা করলেন কী ব্যাপার, ভ্যানে একটু ভার বেশি মনে হচ্ছে আগের থেকে। তো পিছন দিকে তাকিয়ে দেখেন ওই মেয়েটা ভ্যানের পিছনে মানে বসে আছে এবং পা দুলিয়ে বেশ মানে আয়েশ করে বসে আছে। তো উনি ওই ভ্যান দ্রুত গতিতে যাচ্ছিল, উনি ভ্যানটা একটু গতি কমিয়ে দিয়ে ব্রেক করে সাইডে নিয়ে এসে তখন বলেন, এই তুমি এখানে কী চাও, কী করো। তো ওই মেয়েটা কিছুই বলে না, শুধু হাসে আর কিছু বলে না। তো উনি বেশ আরও বকাঝকা করলেন যে যাও চলে যাও। তো তাও যায় না। শেষ পর্যন্ত উনি মানে এতটাই বিরক্ত হন যে উনি ভ্যানটা রেখে রাস্তার পাশে গিয়ে একটা লাঠি ভাঙেন, একটা মানে গাছ ভেঙে একটা লাঠি তৈরি করে ওকে তাড়া করেন। বেশ দেখে যায় মেয়েটা আবার চলে গেল, ওই লাঠি মানে তাড়া খেয়ে চলে গেল। তো উনি আবার ভ্যান চালানো শুরু করেন। তো এখন রাসেল ভাই আর একটা অদ্ভুত ঘটনা ঘটে, সেটা হচ্ছে উনি হঠাৎ করে কি মনে হচ্ছে পিছনে একটু নড়াচড়ার শব্দ। তো পিছন দিকে তাকিয়ে দেখেন ওই মেয়েটি ওনার ঠিক পিছনে বসে আছে এবং সাধারণত ভ্যানে একদম ড্রাইভারের দুপাশে কিন্তু আমরা বসার জায়গা আছে ভ্যানের। ভ্যান কিন্তু রাসেল ভাই রানিং চলা অবস্থায় কিন্তু কখনো ড্রাইভারের পাশে ওটা বসা যায় না, থামার পরে তারপর উঠে বসতে হয় ধীরে সুস্থে। দেখে ওই মেয়েটি ওনার ঠিক পিছনে ওইভাবে বসে আছে। তো উনি এইবার রাসেল ভাই খুব ভয় পান। প্রথম দিকে উনি দুই সময় কখনোই মনে হয় নাই যে এটা অন্য কিছু হতে পারে, যে এখন উনি ভয় পান যে কী ব্যাপারে, এরকম তো আসলে বসার কথা না, এটা নিশ্চয়ই অন্য কিছু। তো উনি দ্রুত ভ্যান থামিয়ে লাফ দিয়ে ভ্যান থেকে নেমে যান। নেমে যাওয়ার পরে তখন উনি তারপর একটু মনে সাহস সঞ্চয় করে বলতে থাকেন, এই তুমি কে বলো। সে কিছুই বলে না। তারপর উনি আবার একটু মনে সাহস করে আয়তুল কুরসি পরে ওই মেয়েটাকে আবার তাড়া করা শুরু করেন। রাসেল ভাই উনি দেখছিলেন যে মেয়েটা আবার দৌড়ে সে ব্রিজের উপর উঠে গেল এবং ব্রিজের উপরে উঠে যাওয়ার পরে ব্রিজের 2 পাশটা সাধারণত আসলে একটু উঁচু থাকে। তো ওই মেয়েটা নিচ দিয়ে তো পানি প্রবাহিত হচ্ছিল, মেয়েটা ওই উঁচু জায়গায় গেল এবং সুন্দর করে ওই পাশ থেকে সে ব্রিজের নিচের দিকে নেমে গেল। ঠিক যেমন রাসেল ভাই এমন যে বিল্ডিংয়ের ছাদ যেখানে শেষ হয়ে গেছে সেখান থেকে কেউ একজন হেঁটে আবার নিচে নেমে গেছে, ঠিক যেমন টিকটিকি বা মাকড়সা যেভাবে নেমে যায়। এবং দেখে কি ওই মেয়েটা ওই ব্রিজের পাশ থেকে নেমে ব্রিজের নিচ দিয়ে হেঁটে মানে স্পাইডারম্যানের মতো মানে মাথা নিচে দিয়ে হেঁটে আবার ওই পাশ দিয়ে উঠছে, মানে মনে হয় বৃত্তাকারে ব্রিজটাকে প্রদক্ষিণ করছে, এরকম কয়েকবার করছে। তখন রাসেল ভাই উনি এতটা ভয় পান বলছেন উনি এবার খুব সাংঘাতিক কোনো কিছু একটা খপ্পরে পড়ে গেছেন। তো যেহেতু রাসেল ভাই প্রথমে বললাম জায়গাটা কিন্তু একদম জনমানব শূন্য ছিল না, আশেপাশে ঘরবাড়ি ছিল, তো উনি ওখানে ভ্যানটা রেখে দ্রুত বিভিন্ন বাড়ির যেদিকে আছে ঘরবাড়ি ওদিকে চলে যান। ওদিকে গিয়ে লোকজনের ডাকাডাকি করেন, কিছু লোককে বলেন যে এই সমস্যা, আপনি একটু সাথে আসেন, আমার সাথে একটা লাশ আছে, আপনাদেরই গ্রামের লোক আর একটু সামনে বাড়ি। তখন ওরা সেই বাড়ির যারা আশেপাশে চিনতে পারেন যে হ্যাঁ ওই বাড়িতে একজন লোক মারা গেছে, ও তার লাশ, আচ্ছা চলো যাই। তো ওনারাও আসেন, এসে দেখা যাচ্ছে ওখানে ভ্যান বা লাশ কোনোটাই পাওয়া যাচ্ছে না। তো খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে ওই পিছন দিকে ব্রিজের পাশে ওনার ভ্যান এবং লাশটা পড়ে আছে। তো লাশটা সবাই মিলে ভ্যান এবং লাশটা টেনে তোলেন উপরে। তো টেনে তোলার পরে রাসেল ভাই খেয়াল করেন যে ওই লাশের হাত, তারপর পায়ের কাছে এবং ঘাড়ের কাছে তো মাংস খুবলে কেউ যেন উঠিয়ে নিয়েছে। তো সবাই বললো হয়তো বা এখানে শিয়াল বা কুকুর বা এই কাজটা করেছে, ভাই এতটুকুই বললেন। কিন্তু রাসেল ভাই মনে হচ্ছিল যে ঠিক মানে চাকু দিয়ে কেটে নিলে যেমন হয়, মানে অন্য জায়গায় অন্য শিয়াল বা অন্য কিছু কামড় দিলে তো আঁচড়ের দাগটা এরকম কিছু থাকে,
ওরকম মনে হচ্ছে চাকু দিয়ে খুব সুন্দরভাবে এটা কেটে নিয়ে গেছে, মানে মসৃণ মসৃণ ভাবে আচ্ছা। কেটে নিয়ে গেছে। তো এরপর রাসেল ভাই উনি লাশ নিয়ে যান, পরিবারের কাছে যে সব ঘটনা বলেন, তার এই ধরনের দুর্ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন। পরিবারের লোক যাক ভাই সমস্যা নেই, আপনি বেঁচে ফিরছেন, এটাই শুক্রিয়া, তারাও বিষয়টা স্বাভাবিকভাবেই নেন আর কি। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনাটি কালেক্ট করার জন্য সৈকত তারপরে রূপম আমাকে খুব হেল্প করেছে। ঘটনাটি আরও মাঝে ভুলে গেছিলাম আর কি, পরে আবার আমি ওদের কাছ থেকে শুনে নিয়েছি। ওদেরকে অসংখ্য ধন্যবাদ গল্পটি দেওয়ার জন্য। এই ছিল রাসেল ভাই আমার সেকেন্ড স্টোরি। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাই আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু আরেকবার বলতে হবে, তার আগে আমি একটু কিছু মেসেজ পড়ে নেব এখান থেকে। আমাদের মুসরান সিদ্দিকী আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। SR রাজ, মইনুর সাগর আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আদিব আহমেদ ফারহান, এছাড়াও আমাদের সাথে আছেন বাড়ি, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাবাবা মনি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও দেখতে পাচ্ছি আহমেদ হুসাইন বাইজিদ আছেন আমাদের সঙ্গে। এছাড়াও MD রাজীব হুসাইন পিকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। মাইন্ড গেমার আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। আপনার নামটা প্লিজ একটু বলতে, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই, ধন্যবাদ লিসনারদেরকে আবারও আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আমি সোহাগ, রাজশাহী সোহাগ, মিরপুর থেকে এসেছি। তো রাসেল ভাই, আমি যে ঘটনাটা বলবো এটাও খুব রিসেন্ট একটা ঘটনা। এটা হচ্ছে 2018 সালের ডিসেম্বর মাসের ঘটনা। তো কোনো একটা কারণে আমি রাজশাহীতে যাই। রাজশাহীতে যাওয়ার পরে একটু ছুটিতে ছিলাম। রাজশাহীতে যাওয়ার পরে ওখান থেকে আমার কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা হচ্ছে কি যে নদীতে যাই, মানে পদ্মা নদী। সম্ভবত আমি বলে রাখি যে আমাদের রাজশাহীর পাশ দিয়ে পদ্মা নদী বয়ে গেছে। আর পদ্মা নদীর ওই পাশে আমাদের বাংলাদেশের মধ্যে কিছু গ্রাম আছে, 2-3টা গ্রাম আছে, যে গ্রামগুলো পার হলে তারপরে আমরা মানে ইন্ডিয়ান বর্ডার পাই। তো আমার যে ঘটনাটা, সেই ঘটনাটা হচ্ছে ওই গ্রাম কেন্দ্রিক বলতে যে ওই গ্রামে এখন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন, আজও পর্যন্ত। কারণ কিছু ক্ষেত্রে দেখা যায় যে কয়েকটা পোল দিয়ে কিছু ঘরে এখন পর্যন্ত বিদ্যুৎ গেছে, বাট এখনও ওগুলোতে এখনও ফুলভাবে বিদ্যুৎ যায়নি। আর সেখানে ব্যবহার হয় সোলার সিস্টেমের যে লাইটের ব্যবস্থা, এই সোলার মাধ্যম দিয়েই তারা বিদ্যুতের চাহিদাটা পূরণ করে। তো আমি যে ঘটনাটা বলবো, ওখানে একজন জেলে, ওনার নাম ছিল হচ্ছে রশিদ মিয়া নামের একজন জেলে। তো উনার ভাতিজাকে নিয়ে প্রত্যেকদিন মাছ মারতে যেত। তো বলে রাখি যে ফাল্গুন চৈত্র মাসের দিকে যখন নদী শুকিয়ে যায়, তখন নদীর মাঝখানে কিন্তু অনেক বড় চর পড়ে। আমাদের রাজশাহীতে দেখা যায় যে মনে হয় যে নদীর মাঝখানে একটা গ্রাম জেগে গেছে, এরকম অনেক মানে ফসল চাষ হয়। এই কারণে দেখা যায় যে ঘরবাড়ি তৈরি করে ফেলে অনেকে ফসল পাহারা দেওয়ার জন্য, এরকম। তো সেই চরগুলোর মধ্যে মানে কিছু সাইডে দেখা যায় যে অনেক বড়োভাবে পানি জমে থাকে। মানে চরগুলো, ওই পানিগুলো আর নদীতে যেতে পারে না। যখন নদী শুকিয়ে যায় তখন ওই পানিগুলো ওখানেই থেকে যায়। তো এই জায়গাগুলোকে বলে হচ্ছে, তাদের ভাষায় যেটা আমি বলছি, যে এই জায়গাগুলোকে বলে দামু হিসেবেই খ্যাত। তো এই দামুতে অনেক পানি থাকে। আর এই দামুটা যেটা হচ্ছে কি যে নদী যখন শুকিয়ে যায় তখন এই দামুতে অনেক মাছ আটকে যায়। তো ওনারা যেহেতু যেই নদীটা শুকিয়ে গেছে, এটা তো খুব ছোট হয়ে আসে। তো এখানে তারা মাছ মারে, এমনকি তারা ওই দামুতে যেও না মাছ মারে। তো চাচা ভাতিজা দুইজন একসাথে যায় মাছ মারতে। তো এটা একেবারে অলমোস্ট শোনা আমার কাছে, যে রশিদ সাহেব নিজেই আমাকে বলেছে, উনি বৃদ্ধ মানুষ এখন, উনি আমাকে বলেছে। তো এই মাছ মারার সময় প্রত্যেক দিন যেহেতু মাছ ধরতে যায় তারা, একদিন কী হয়েছে যে রশিদ মিয়ার যে ভাতিজাটা, উনি অনেক রাত্রে উঠে একাই চলে গেছে বলতে কি যে সে প্রত্যেকদিন দেখে যে রেগুলারলি যেভাবে মাছ মারে সেভাবেই মাছ মারতে যে আগ্রহ প্রকাশ করেছে আর চলে গেছে সাথে। এখন বিষয়টা হচ্ছে যে ওনার চাচা ওনাকে আগেও বলেছিল যে মাছ মারতে গেলে তুমি একা যেও না। তো উনি প্রত্যেকদিন যেহেতু দেখে যে কোনো বিপদ কিছু তো হয় না, মাছ মারতে গেলে সমস্যা কী, আমি যদি একা যাই তাহলে সমস্যা কী, চলে গেছে। একদিনকে অনেক রাত্রে উঠে চুপ করে কাউকে না বলে সে মাছ মারতে চলে গেছে। তো আমাদের এলাকায় যে জিনিসটা হয় যে বাঁশ দুইভাবে ওয়াইয়ের মতো করে বেঁধে, ওর মধ্যে নেট বেঁধে, ওই নেটটা নিয়ে ঘাড়ে করে নিয়ে, আর মাছ রাখার জন্য যেটা আমাদের গ্রাম্য ভাষায় বলে খলই, যেটাকে বলে বেতের তৈরি হয়, এই জিনিসটা নিয়ে সে চলে গেছে। উনি ওই নৌকা নিয়ে, আর নৌকায় জাল আছে, জাল নিয়ে চলে গেছে। এবার সে নৌকা থেকে জাল ফেলতে নদী পার করে ফেলেছে। নৌকাটা নদীর এই পাশে রেখে সে এবার বলছে কি যে আমি দামুতে যেয়ে মাছ ধরা শুরু করব। ঠিক আছে, ওকে ফাইন। সে দামুর দিকে হাঁটতে সে খেয়াল করছে যে আমি একটা কথা বলে রাখি যে বালুর মধ্যে যদি আমরা হাঁটি তাহলে আমাদের পাটা কিন্তু পিছনের দিকে একটু স্লিপ করে, বালুর মধ্যে টেনে নেয় পিছন থেকে। কিন্তু যেই ঘটনাটা ঘটছে,
ওনার সাথে যে উনি যে ধাপটা দিচ্ছে ওই ধাপটা পিছিয়ে যাচ্ছে না, ধাপটা কিছু সেকেন্ডের জন্য সামনে চলে যাচ্ছে, আবার কয়েক সেকেন্ড বন্ধ থাকার পরে আবার স্বাভাবিক ধাপ, আবার কয়েক সেকেন্ড পর পর এই জিনিসটা যে একটা করে ধাপ, একটা বা দুইটা ধাপ যখন এই সেকেন্ডের মধ্যে পড়ছে এই ধাপগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সো উনি চিন্তা করছে যে আমি এই ঘটনা ঘটছে কিনা, সে মনে করেছে বাতাস হচ্ছে আর ঘুটঘুটে অন্ধকার, তার হাতে লাইট আছে, এটা মনে করছে স্বাভাবিক কিছু, অস্বাভাবিক কিছুই না। সে দামুর কাছে একবার যখন কাছাকাছি চলে গেছে, কাছাকাছি যাওয়ার পরে সে পায়ের এক কবজি অবধি পানিতে নেমে গেছে। নামার পরে সে খেয়াল করছে যে তার 2-3 সেকেন্ডের জন্য যেটা হচ্ছে যে পায়ের কাছে এক কবজি পানি কিন্তু অনেকখানি পানি, ঠিক আছে, যেটা বলছিলাম যে এক কবজি পানি পর্যন্ত নেমে যাওয়ার পরে দেখছে কি 2-3 সেকেন্ডের জন্য ওই পানিগুলো তার পা থেকে দূরে চলে যাচ্ছে, ঠিক 2-1 সেকেন্ডের মধ্যে আবার পানিগুলো চলে আসছে। তখন সে ভাবছে যে এত তো বাতাস হচ্ছে না যে পানিগুলো এত দূরে চলে যাচ্ছে আর আবার চলে আসছে। তখন সে মনে মনে একটু ভীতু সংযুক্ত হচ্ছে যে কী ব্যাপার, কী হচ্ছে। এরপরে সে যখন পায়ের দিকে লাইট মারে তখন এবার দেখছে কি যে সে যেখানে দাঁড়িয়ে আছে ঠিক 2-3 সেকেন্ড পর পর সে নিজেই মুভ করছে, মানে যে বালুর উপরে দাঁড়িয়ে আছে সে নিজেই মুভ করছে। এবার মানে তাকে টেনে নিয়ে যাচ্ছে, যেটাকে বলা হয় আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় যে টেনে নিয়ে যাচ্ছে। আবার কি হচ্ছে যে 2-3 সেকেন্ড